আজ আমরা দেখতে চলেছি 2019 সালে রিলিজ হয় একটি অসাধারণ মুভি, যার নাম হলো দ্য ভিলেজার্স। এটি মূলত একটি সাউথ কোরিয়ান অ্যাকশন থ্রিলার মুভি, যেখানে এমন একজন স্কুল টিচারকে দেখানো হয়েছে যে কিনা দেখতে অনেক বোকাশোকা ছিল, আর সমস্ত স্টুডেন্টরাই তাকে বোকা টিচার ভাবত। কিন্তু সে আসলে ছিল শহরের সবচাইতে বড় বক্সিং চ্যাম্পিয়ন। তার শক্তির সঙ্গে মূলত কেউই পেরে ওঠে না। তবে একজন বক্সিং চ্যাম্পিয়ন থেকে স্কুলে আসার পেছনে ছিল অনেক বড় একটি রহস্য, যেটা মুভির শেষ পর্যায়ে এসে আপনাকে একদম অবাক করে দেবে। আর এই মুভির সবচাইতে স্পেশাল ব্যাপার হচ্ছে, এই মুভিটিতে রয়েছে আমাদের সবার প্রিয় অভিনেতা, যাকে আমরা ডনলি বলে চিনি। তবে তার আসল নাম হচ্ছে মা দং-সেওক। আর ডনলির মুভিগুলো কতটা দুর্দান্ত এবং ইন্টারেস্টিং হয়ে থাকে সেটা কম বেশি আমরা সবাই জানি। আর আজকের মুভিটিও এর ব্যতিক্রম নয়। মুভির শুরু থেকে শেষ পর্যন্ত এত বেশি টুইস্ট এবং থ্রিলিংয়ে ভরপুর যে আপনি ধারণাও করতে পারবেন না গল্পের প্রতিটি পর্যায়ে কি ঘটতে চলেছে। আর মুভির একদম শেষের রহস্য তো আপনাকে একদম অবাক করে দেবে। তাহলে চলুন ঘুরে আসা যাক টিচার সেজে আসা একজন বক্সিং চ্যাম্পিয়নের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার একটি শহরে। সময়টা ছিল মধ্যরাত। এখানে আমরা একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটি একটি শুনশান ব্রিজের উপর দিয়ে একা একা হাঁটছিল, আর তাকে দেখে বোঝাই যাচ্ছিল যে সে অনেক ডিপ্রেশনে আছে। তার হাতে একটি মোবাইল ফোন ছিল এবং তার শরীরের বিভিন্ন জায়গাতে ছিল আঘাতের চিহ্ন। মেয়েটি কাঁদতে কাঁদতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই তার সামনে একটি গাড়ি এসে থামে। মেয়েটি তখন সেই গাড়িটিতে বসে সেখান থেকে চলে যায়। তবে এই মেয়েটি কে ছিল সেটা আমরা সামনে জানতে পারবো। এবার আমরা লি নামক একজন ব্যক্তিকে দেখতে পাই, যে কিনা ছিল অনেক শক্তিশালী একজন বক্সার, আর বর্তমানে সে একটি ক্লাবে বক্সিং কোচ হিসেবে নিয়োজিত আছে। তবে কোনো এক কারণে সে এখানে ভীষণ রেগেছিল, আর সে একটি ট্রফি হাতে নিয়ে কোনো এক জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রফিটির উপরে থাকা লেখার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ট্রফিটি মূলত সেকেন্ড পজিশনের জন্য দেয়া হয়েছে। তো লি তখন সোজা একটি রেস্টুরেন্টে চলে যায়, যেখানে একটি বক্সিং অ্যাসোসিয়েশন টিমের ডিনার হচ্ছিল। তারা সবাই এখানে বেশ আনন্দ করে ডিনার করছিল, কিন্তু হঠাৎ করে লিকে দেখে তারা কিছুটা চমকে যায়। লি তখন তাদের সামনে চলে আসে। এরপর সে তার হাতে থাকা ট্রফিটি সেখানকার বক্সিং প্রেসিডেন্টের সামনে এনে রাখে, আর সে এখানে প্রেসিডেন্টকে বলে, আপনি এত সিনিয়র এবং সম্মানিত মানুষ হয়ে কাজটিকে ঠিক করেছেন। আসলে লি যে স্টুডেন্টদেরকে বক্সিং শেখায়, এই ট্রফিটি ছিল তাদের মধ্যেই একজন স্টুডেন্টের, যে কিনা অনেক ভালো একজন বক্সার, আর সে বক্সিং কম্পিটিশনে অনেক ভালো পারফর্ম করেছে। তাই লির মতে তার পজিশন সেকেন্ডে নয়, বরং তার ফার্স্ট পজিশনে আসার কথা ছিল। কিন্তু এই প্রেসিডেন্ট আগেই ম্যাচ ফিক্স করে অযোগ্য একজন স্টুডেন্টকে উইনার বানিয়েছে, যেটা লি কোনোভাবেই মানতে পারছিল না। তাই লি তখন প্রেসিডেন্টকে বলে, সামান্য কিছু টাকার জন্য আপনি ম্যাচ ফিক্সড করার মতো কাজ কিভাবে করতে পারলেন? একজন স্টুডেন্ট দিনের পর দিন কঠোর পরিশ্রম করে নিজের প্রতিভা দিয়ে এগিয়ে গিয়েছে, এবং সে এমন পারফরমেন্স করেছে যে সে উইনার হওয়ার যোগ্য। দর্শক সারির সবাইও তাকে উইনার হিসেবেই চাইছিল, অথচ আপনারা ম্যাচ ফিক্সড করে ট্রফি অন্য কাউকে দিয়ে দিলেন। এভাবে করে সত্যিকারের প্রতিভাবানরা হারিয়ে যায়। দেশের প্রত্যেকটি সেক্টরে এভাবে দুর্নীতি করা বন্ধ করুন। আপনারাই নিজের হাতে এইভাবে অনেক স্টুডেন্টের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন। তবে লির এসব কথা শুনে প্রেসিডেন্ট ভীষণ রেগে যায়। সেখানে আবার একজন ভাইস চেয়ারম্যানও ছিল, আর সেই মূলত তার স্টুডেন্টকে উইনার বানানোর জন্য টাকা খাইয়েছে। তো এবার ভাইস চেয়ারম্যান এখানে লির উপর রেগে গিয়ে বলে, আমরা তো খুব ভালোভাবেই বুঝতে পারছি তোমার স্টুডেন্ট উইনার হতে পারেনি, এতেই তোমার হিংসে হচ্ছে, তাই না? আর তুমি তোমার জেলাসের জন্য প্রেসিডেন্টকে এতগুলো কথা শোনাচ্ছ। তুমি তো নিজে একজন অযোগ্য কোচ, তাহলে তোমার স্টুডেন্ট উইনার কিভাবে হবে? তুমি না হয় একদিন আমার কাছ থেকে বক্সিং শিখে যেও। একথা শুনে লি এখানে এত পরিমাণ রেগে যায় যে সে সঙ্গে সঙ্গে ভাইস চেয়ারম্যানকে মারতে শুরু করে। সে তাকে এক ঘুষিতে একদম মাটিতে ফেলে দেয়, আর লিয়ের ঘুষি খেয়ে ভাইস চেয়ারম্যান আর উঠে দাঁড়াতে পারছিল না। লি তখন ভাইস চেয়ারম্যানকে বলে, এবার বুঝলি তো যে আমি কতটা অযোগ্য কোচ? তবে লিয়ের এমন কর্মকাণ্ডের জন্য পরদিনই লিকে ক্লাবের কোচের পদ থেকে বরখাস্ত করা হয়, অর্থাৎ লিয়ের চাকরি চলে যায়। এবার লি তার গাড়িতে বসে তার ওয়াইফের সঙ্গে কথা বলছিল, আর আমরা এখানে লি এবং তার ওয়াইফের কথোপকথন শুনে বুঝতে পারি যে লিয়ের চাকরি যাওয়াটা আসলে নতুন কোনো বিষয় ছিল না, বরং এর আগেও অনেকগুলো জায়গা থেকে লিয়ের চাকরি চলে গিয়েছে। কারণ লি আসলে এমন একজন মানুষ ছিল যে কিনা কোথাও কোনো অন্যায় দেখলে সহ্যই করতে পারত না, আর প্রতিবার সে এসবের প্রতিবাদ করতে গিয়ে তার চাকরি হারিয়ে ফেলে। তার ওয়াইফ তাকে অনেকবার নিষেধ করেছে এসবে যেন সে না জড়ায়, কিন্তু লি কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। আর লির এই অভ্যেসের জন্য তাকে একবার জেলেও নিয়ে যাওয়া হয়েছিল। আর এতদিন সে বক্সিং কোচের যে কাজটি করছিল
সেটাও তার ওয়াইফই তাকে নিয়ে দিয়েছিল। তবে লিয়ের ওয়াইফ ভালো করেই জানে যে লি আসলে কেমন মানুষ। সে অনেক সৎ একজন মানুষ, তাই সে অন্যায় একদমই সহ্য করতে পারে না। এজন্য সে লির জন্য অনেক কষ্ট করে আরও একটি চাকরি খুঁজে বের করেছে। লি তখন তার ওয়াইফের কাছে জানতে চায় যে কিসের চাকরি। তার ওয়াইফ তখন তাকে বলে কোচুন নামক একটি শহরে একটি স্কুল আছে, সেই স্কুলে তাকে একজন টিচারের দায়িত্ব পালন করতে হবে। কিন্তু লি তখন তাকে বলে আমি হব একজন টিচার, তুমি ভালো করেই জানো যে পড়াশোনার ব্যাপারে আমি খুবই কাঁচা। কিন্তু লিয়ের ওয়াইফ তখন তাকে বলে এটা ক্লাস টিচারের জব নয়, বরং স্পোর্টস টিচারের জব, যেটাতে তুমি অনেক দক্ষ। এটা শুনে লি বেশ খুশি হয়ে যায় আর সে জবটি করতে রাজি হয়। তবে তার ওয়াইফ তাকে এবার বারবার অনুরোধ করে বলে যে এবার যেন সে সেখানে গিয়ে কোনো ঝামেলা না করে। লিও তখন তার ওয়াইফকে কথা দেয় যে এবার সে আর কোনোভাবেই ভালো মানুষই দেখাবে না, সে চুপচাপ নিজের কাজ করে যাবে। লি তখন তার গাড়িটি নিয়ে সেই স্কুলটি দেখার জন্য যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই তার গাড়ির একটি চাকা পাঞ্চার হয়ে যায়। লি সঙ্গে সঙ্গেই গাড়ি থেকে নেমে চাকাটি চেক করে। সে তখন সাহায্যের জন্য কাউকে ফোন দেয়। এরপর সে যখন সেখানে দাঁড়িয়ে সাহায্যের জন্য ওয়েট করছিল, ঠিক তখনই সে সেখানকার একটি দেয়ালে একটি পোস্টার দেখতে পায়, যেখানে হ্যানা নামক একটি মেয়ের মিসিংয়ের ব্যাপারে লেখা ছিল। আর পোস্টারে থাকা ছবিটি দেখে আমরা বুঝতে পারি যে ছবির মেয়েটি আর কেউ নয়, বরং সেই মেয়েটি যাকে আমরা মুভির শুরুতে ব্রিজের উপর দিয়ে হাঁটতে দেখেছিলাম। এবার কিছুক্ষণ পর একজন লোক সেখানে একটি টয়িং ভ্যান নিয়ে চলে আসে, যেটার কাজ হচ্ছে কোনো গাড়ি নষ্ট হলে সেটাকে টেনে নিয়ে যাওয়া। তো লি তখন তার গাড়িটি টয়িং ভ্যানে করে নিয়ে যাচ্ছিল। এদিকে কিছুদিন পরে এই শহরে গভর্নরের একটি ইলেকশন হতে যাচ্ছিল, তাই শহরের অনেক মানুষই ইলেকশনের বিভিন্ন কাজে ব্যস্ত ছিল। এবার লি তার গাড়ি থেকে নামার পর একটু সামনে তাকিয়ে দেখতে পায় যে স্কুলের কয়েকজন মেয়েরা একে অপরের সঙ্গে ঝগড়া করছিল। এটা দেখতে পেয়ে লি তখন তাদের কাছে গিয়ে বলে তোমরা এভাবে রাস্তার মধ্যে ঝগড়া করছো কেন? এই অবস্থায় তোমাদেরকে দেখলে আশেপাশের মানুষ তোমাদের সম্পর্কে কি ভাববে? তবে এখানে আবার সুমিন নামক একটি মেয়ে ছিল, আর এই সুমিন ছিল হ্যানার বান্ধবী, যার ব্যাপারে শহরের বিভিন্ন জায়গাতে মিসিং পোস্টার লাগানো হয়েছে। তো সুমিন এখানে সেই পোস্টারটি নিয়ে কয়েকজন মেয়ের সাথে ঝগড়া করছিল, আর লি এখানে তাদের সবাইকে বারবার থামানোর চেষ্টা করে এবং তাদেরকে বাড়ি ফিরে যেতে বলে। কিন্তু সুমিন এতে লির সঙ্গে খুবই বেয়াদবি করে। সে লিকে বলে আমাদের ব্যাপারে আপনি কেন নাক গলাচ্ছেন, ফালতু লোক কোথাকার। এই বলে সুমিন সেখান থেকে চলে যায়। লি তো এতে অনেক অবাক হয়ে যায়, কারণ একজন মেয়ের ব্যবহার এমন হতে পারে। এদিকে ঠিক এমন সময় লি তার একজন পরিচিত মানুষকে দেখতে পায়, যার নাম ছিল লুমিন। লুমিন এখানে লিকে দেখে খুবই খুশি হয়ে যায়, কারণ লি একসময় তার কোচ ছিল। অন্যদিকে আমরা সুমিনকে দেখতে পাই। সুমিন তার হাতে কিছু মেডিসিন নিয়ে দ্রুত একটি বাড়িতে আসে। এটা ছিল হ্যানার বাড়ি। সুমিন এখানে হ্যানার দাদিকে কিছু মেডিসিন দেয়, আর সে হ্যানার দাদিকে বলে তুমি কোনো চিন্তা করো না দাদি, দেখে নিও, আমি খুব শীঘ্রই হ্যানাকে খুঁজে বের করব। নিশ্চয়ই ও যেখানেই আছে ভালো আছে। এবার এখানে আমরা হ্যানার দাদির কথা শুনে বুঝতে পারি যে হ্যানা আসলে এতিম ছিল। ছোটবেলাতেই হ্যানার মা বাবা দুজনেই মারা গিয়েছে, আর তখন থেকেই তার দাদি তাকে নিজের সন্তানের মতো করে আগলে রেখেছে। পৃথিবীতে হ্যানার দাদির হ্যানা ছাড়া কেউ ছিল না, তাই হ্যানার নিখোঁজ হয়ে যাওয়াতে সে অনেক ভেঙে পড়েছে। আর সুমিন আসলে ততটাও খারাপ মেয়ে ছিল না, সে রাগের মাথায় লিয়ের সঙ্গে খারাপ আচরণ করে ফেলেছিল। এবার সুমিন সেখান থেকে সোজা চলে যায় হ্যানার রুমে, যেখানকার চারিপাশে শুধুমাত্র হ্যানার জিনিসপত্রই ছিল। এসব দেখে সুমিনের হ্যানার কথা ভীষণ মনে পড়ছিল। হ্যানা আর সুমিন আসলে অনেক বছরের বেস্ট ফ্রেন্ড। তার পেন্টিং থেকে শুরু করে হাতের ব্রেসলেট সহ সবকিছুতেই প্রজাপতি ছিল। আর হ্যানা এবং সুমিন একে অপরকে নিজের বোনের মতোই ভালোবাসত। তারা দুজন প্রায় সময় একসঙ্গেই থাকত। তো সুমিন যখন এখানে তার এবং হ্যানার একটি ছবি দেখছিল, ঠিক তখনই সে সেখানে একটি টোকেন দেখতে পায়, যেটা কিনা ছিল জানোস নামক একটি বাড়ির টোকেন। এবার সুমিন সারাদিন হেনার দাদির সঙ্গে সময় কাটানোর পর রাতের বেলা একা একা সে তার বাড়িতে ফিরছিল। কিন্তু হঠাৎ করেই দেখা যায় যে কেউ একজন তার পিছু করছে। লোকটি এখানে সুমিনের একদম কাছেই চলে আসছিল, কিন্তু ঠিক তখনই সেখানে একটি বাস চলে আসে। সুমিন তখন দ্রুত সেই বাসে উঠে পড়ে। এরপর সে বাসের সিটে বসে যখন জানালা দিয়ে তাকায়, তখন সেও সেই লোকটিকে লক্ষ্য করে। এবার পরের দিন আমরা লিকে দেখতে পাই। লি কোচন হাই স্কুলের প্রিন্সিপালের সাথে কথা বলছিল, আর আজকে ছিল এই স্কুলে তার স্পোর্টস টিচার হওয়ার প্রথম দিন। তবে প্রিন্সিপাল তখন তাকে স্টুডেন্টদের কাছ থেকে পেন্ডিং টার্মসের টাকা উসুল করে দিতে বলে, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টদের স্কুলের বেতন বাকি আছে তাদের কাছ থেকে টাকা উসুল করে দিতে হবে। আর এসব বলতে বলতে সে লিকে টিচার্স রুমে নিয়ে যায়, যেখানে স্কুলের সমস্ত টিচাররা ছিল। প্রিন্সিপাল লিকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। সেখানে আবার পার্সি নামক একজন আর্ট টিচার ছিল,
যে কিনা তার ডেস্কে বসে চুপচাপ কাজ করছিল। আর তার পাশের ডেস্কটাই ছিল লিয়ের ডেস্ক। তবে পার্সি আসলে খুবই চুপচাপ স্বভাবের ছিল। সে প্রয়োজন ছাড়া কারোর সঙ্গে তেমন একটা কথা বলতো না। এবার কিছুক্ষণ পর লি সোজা চলে আসে ক্যান্টিন রুমে। আর তার হাতে ছিল পেন্ডিং টার্মসের স্টুডেন্টদের নাম। লি তখন নাম ধরে ডেকে ডেকে প্রত্যেকটি স্টুডেন্টের কাছে গিয়ে তাদের বকেয়া টাকাগুলো চায়। কিন্তু এখানকার স্টুডেন্টগুলো খুবই বেয়াদব ছিল। তারা এখানে টাকা দেওয়া তো দূরের কথা, উল্টো লিয়ের সাথে বেয়াদবি করছিল। এমনকি অনেকে তো লিকে মোটা টিচার বলে খেপাচ্ছিল। তবে লি মূলত এবার কোথাও কোনো ঝামেলা চাইছিল না, তাই সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসে। তবে ঠিক কেমন সময় সেখানে পাওয়েল নামক একজন গণ্যমান্য ব্যক্তি সেখানে আসে, যে কিনা এবার গভর্নরের পদে ভোটে দাঁড়িয়েছে। পাওয়েল আবার স্কুলের চেয়ারম্যানও ছিল। এরপর পাওয়েল সেখান থেকে চলে যাওয়ার পর লি সেখানে দাঁড়িয়ে লিস্টটি চেক করছিল, যেখানে পেন্ডিং ট্রান্সফার স্টুডেন্টদের নাম দেওয়া আছে। লি এখানে সুমিনেরও একটি ছবি দেখতে পায়। আর সে ছবি দেখেই তাকে সঙ্গে সঙ্গে চিনতে পারে যে এটা তো সেই মেয়ে যে কিনা সেদিন রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করছিল। লি তখন অনেক কষ্ট করে সুমিনকে খুঁজে বের করে। আর সে সুমিনকে বলে, আমি তোমাদের স্কুলের নতুন টিচার, আর প্রিন্সিপাল আমাকে অনেক বড় একটি দায়িত্ব দিয়েছে। সেটা হলো যে সমস্ত স্টুডেন্টদের বকেয়া টাকা আছে তাদের টাকা আমাকে উসুল করতে হবে। তাই তুমি এখন স্কুলের ফি পরিশোধ করো। সুমিন তখন বলে, এখান থেকে জানতো স্যার, আমার সময় হলে আমি ঠিকই পরিশোধ করে দেব। এরপর লি তখন সুমিনকে বলে, তোমার ক্লাসে হ্যানা নামক একটি মেয়ে আছে তাই না? তারও কিন্তু স্কুলের বেশ কয়েক মাসের ফি বাকি আছে। তবে শুনেছি অনেকদিন ধরেই সে স্কুলে আসছে না। তুমি কি তার ব্যাপারে কিছু বলতে পারো? সে কি কোথাও পালিয়ে গিয়েছে? একথা শুনে সুমিন কিছুটা রেগে যায়। আর সে লিকে বলে, হ্যানা পালিয়ে যায়নি, বরং ও অনেকদিন ধরেই মিসিং। আসলে হ্যানার মিসিং হওয়ার পর থেকে সুমিন অনেক বেশি ফ্রাস্ট্রেটেড থাকে, তাই সে অল্প কথাতেই রেগে যায়। সুমিন প্রতিদিন স্কুলের নোটিশ বোর্ডেও হ্যানার ব্যাপারে মিসিং পোস্টার লাগিয়ে দেয়। তবে তাকে এই কাজটি করতে বারবার মানা করা হয়েছিল, কারণ এটা স্কুলের নোটিশ বোর্ড, কোনো মিসিং বোর্ড নয়। তাই এই বিষয়টি নিয়ে সুমিনকে প্রতিনিয়ত ক্লাস টিচারদের কাছে বকা খেতে হয়। তো সুমিনের সঙ্গে কথা বলে লি সোজা চলে যায় ওয়াশরুমে। কিন্তু সেখানে যাওয়ার পর সে লক্ষ্য করে যে পার্সি নামক যে আর্ট টিচার তার পাশের ডেস্কে রয়েছে, সেই টিচার লেডিস ওয়াশরুম থেকে বের হয়ে চলে যাচ্ছে। এতে সে প্রথমে অনেকটা চমকে যায়, কিন্তু পরক্ষণে সে রিয়েলাইজ করতে পারে যে কোচিং শহরে সবাই হয়তো অনেকটাই অদ্ভুত, আর এখানকার নিয়ম কানুন হয়তো অন্যান্য শহর থেকে আলাদা। এবার ওয়াশরুমে যাওয়ার পর লি যখন বাইরে তাকায়, তখন সে সুমিনকে স্কুলের দেয়াল টপকে বেরিয়ে যেতে দেখে। এরপর সে স্কুল শেষ করে সোজা চলে যায় মার্কেটে। তবে সেখানে যাওয়ার পর যখন সে সেখানে একটি টয় ট্রেনের গেম দেখতে পায়, সে অনেক মজা করে সেখানে টয় ট্রেন গেমটি খেলতে থাকে। আর এই গেমটি খেলে সে ছোট্ট একটি সফট টয়ও জিতে ফেলে। এবার লি একটু সামনে গিয়ে দেখতে পায় যে সেখানে নির্বাচনী প্রচারণার একটি প্রোগ্রাম হচ্ছিল। কিন্তু ঠিক এমন সময় সে সেখানে সুমিনকে দেখতে পায়, যে কিনা সেই জায়গার আশেপাশেই ঘুরছিল। এবার লি সুমিনের পিছু করতে শুরু করে, কারণ সে জানতে চাইছিল যে সুমিন আসলে কোথায় যাচ্ছে। কিছুক্ষণ পর দেখা যায় যে সুমিন হ্যানার বাড়িতে জানুস নামক যে ক্লাবের একটি টোকেন পেয়েছিল, সে সোজা সেই ক্লাবের সামনে চলে আসে। আসলে হ্যানা মূলত এই ক্লাবটিতে পার্ট টাইম জব করত। তো সুমিন তখন সোজা সেই ক্লাবটির ভেতরে চলে যায়। আর সে পুরো ক্লাবের আশেপাশে তল্লাশি করতে থাকে যে এখানকার কোথাও হ্যানা আছে কিনা। কিন্তু ঠিক এমন সময় সুমিনকে ক্লাবের ম্যানেজার এবং আরো কয়েকজন লোকেরা দেখে ফেলে। সুমিন তখন তাদের কাছে এসে তাদেরকে হ্যানার একটি ছবি দেখায় এবং বলে যে এই মেয়েটিকে তারা চেনে কিনা। তো এখানে একজন ব্যক্তি ছবিটি দেখে হ্যানাকে চিনতে পারে, কিন্তু সে আসলে জানতো হ্যানার নাম হচ্ছে লেমন। সে তাকে লেমন নামে চেনে। তবে ক্লাবের ম্যানেজার এখানে সুমিনের কোনো কথাই শুনতে চাইছিল না। সে সুমিনের সঙ্গে বাজে আচরণ করে তাকে সেখান থেকে বের করে দিতে চাইছিল। কিন্তু ঠিক তখনই সেখানে লি চলে আসে। লি তখন ক্লাবের ম্যানেজারকে বলে, একজন স্টুডেন্টের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি জানেন না? নেক্সট টাইম যদি কোনো স্টুডেন্টের সাথে এমন আচরণ করতে দেখি, তাহলে আপনার জন্য আমার চাইতে খারাপ আর কেউ হবে না। লিয়ের অ্যাটিটিউড এবং কথাবার্তা দেখে ক্লাবের ম্যানেজার ভীষণ ভয় পেয়ে যায়। লি তখন সুমিনকে নিয়ে ক্লাব থেকে বেরিয়ে আসে। এরপর লি সুমিনকে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছ? এইটুকু মেয়ে হয়ে একা একা এই ধরনের ক্লাবের ভেতরে কেন গিয়েছ? আমি বুঝতে পারছি তুমি তোমার বান্ধবী হ্যানার সন্ধান করছো, কিন্তু তাকে সন্ধান করা তো তোমার কাজ নয়, এটা পুরোপুরিভাবে পুলিশের দায়িত্ব। তাই এই ধরনের ঝুঁকিপূর্ণ জায়গা থেকে দূরে থাকো। এবার ঠিক তখনই সেই ক্লাব থেকে একটি মেয়ে বেরিয়ে আসে। সুমিন তখন দ্রুত সেই মেয়েটিকে হ্যানার ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে যে সে কি হ্যানাকে চেনে। তখন সেই মেয়েটি তাকে বলে ওর নাম তো হ্যানা নয়, এখানকার সবাই ওকে লেমন নামে চেনে, এর বাইরে তার ব্যাপারে সে কিছুই জানে না। তবে মেয়েটি এখানে আরো বলে, যদি আপনারা লেমনের সম্পর্কে আরো কিছু জানতে চান, তাহলে আপনাদের ম্যাডাম ইজাবেলার সঙ্গে দেখা করা উচিত।
আমার মনে হয় সে আপনাদেরকে কোনো তথ্য দিতে পারবে। এবার লি তখন সুমিনকে তার গাড়িতে উঠিয়ে তাকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিল, কিন্তু সুমিন তার উপর ভীষণ রেগেছিল। আর সে রেগে গিয়ে এখানে লিকে বলে, আমি আপনাকে একজন ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু আপনিও ঠিক বাকিদের মতোই। আপনিও আমার বান্ধবীর মিসিংয়ের বিষয়টি খুবই স্বাভাবিকভাবে নিচ্ছেন। এখানে একটা মানুষের জীবন মরণের প্রশ্ন আছে, অথচ আপনারা কেউই কোনো মাথা ঘামাচ্ছেন না। আসলে যদিও লি হ্যানার ব্যাপারটি নিয়ে অনেক চিন্তা করছিল, কিন্তু সে তার ওয়াইফকে কথা দিয়েছে যে সে আর কোনো ঝামেলায় নিজেকে জড়াবে না, তাই সে আর এসবে জড়াতে চাইছিল না। এবার কিছুক্ষণ পর সুমিন লিকে মাঝ রাস্তাতেই গাড়ি থামাতে বলে। সে তাকে মিথ্যে বলে যে এখান থেকে তার বাসা কাছে, কিন্তু গাড়ি থেকে নেমে সে একটি অন্ধকার রাস্তার দিকে চলে যায়। তবে কিছুক্ষণ পরে একটি গাড়ি তার পিছু করতে থাকে, আর হঠাৎ করে সেই গাড়ি থেকে একজন ব্যক্তি বেরিয়ে এসে সুমিনকে দৌড়ে ধরার চেষ্টা করে। যদিও সুমিন পালিয়ে যাওয়ার অনেক চেষ্টা করছিল, কিন্তু সেই লোকটি তার কাছে এসে তাকে ইলেকট্রিক গান দিয়ে অজ্ঞান করে দেয়। অন্যদিকে লি যখন ফিরেই যাচ্ছিল, ঠিক তখনই সে তার গাড়িতে সুমিনের মোবাইল ফোন দেখতে পায়, যেটা সুমিন ভুল করে ফেলে রেখে গিয়েছে। তাই লি তখন সুমিনকে তার ফোনটি ফিরিয়ে দেওয়ার জন্য সেই রাস্তাটির দিকে যেতে শুরু করে যেদিক দিয়ে সুমিন গিয়েছে। লি দ্রুত সেই জায়গাতে গিয়ে দূর থেকেই লক্ষ্য করে যে কেউ একজন সুমিনকে কিডন্যাপ করে একটি গাড়িতে করে নিয়ে যেতে চাইছিল। তাই লি দ্রুত তার গাড়ির স্পিড বাড়িয়ে দেয়, আর সে মুহূর্তের মধ্যেই সেই জায়গাতে চলে আসে। এদিকে সেই লোকটি লিকে তাদের দিকে এভাবে আসতে দেখে তারা ভয় পেয়ে সুমিনকে সেখানে রেখে সেখান থেকে চলে যায়। এরপর লি সুমিনকে নিয়ে সোজা হসপিটালে ফিরে আসে এবং সে পুলিশকেও খবর দিয়ে দেয়। এবার সুমিনের জ্ঞান ফিরে আসলে পুলিশ যখন তাকে জিজ্ঞাসাবাদ করে, তখন সুমিন সমস্ত কিছু খুলে বলে। সেই সাথে সে পুলিশকে এটাও জানায় যে তার সন্দেহ হচ্ছে যেই ব্যক্তি তাকে কিডন্যাপ করতে চেয়েছিল তার কাছে মনে হচ্ছে সেই তার বান্ধবী হ্যানাকে কিডন্যাপ করেছে। কিন্তু পুলিশের এখানে সুমিনের কথায় কোনো আগ্রহই ছিল না। সে তখন সুমিনকে বলে, এইটুকু বয়সে এত কিছু বুঝে ফেলছ? তোমার তো তাহলে একজন ডিটেকটিভ হয়ে যাওয়ার কথা ছিল। আমরা তাহলে আর কি কাজ করব? তবে পুলিশের এমন আচরণে লির এবার প্রচণ্ড রাগ হচ্ছিল। লি এবার বেশ ভালোভাবেই বুঝতে পারে যে এসব কিছুর পেছনে অনেক বড় কোনো রহস্য আছে। তাই লি আর সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে লুমিনের কাছে চলে যায়, যে কিনা একজন পুলিশ ছিল আর যাকে সে একসময় বক্সিং শিখিয়েছিল। লি তখন লুমিনের কাছে জানতে চায়, আচ্ছা পুলিশ ডিপার্টমেন্টে কি হচ্ছে? হ্যানার কেসটির ব্যাপারে কোনো আপডেট কেন পাওয়া যাচ্ছে না? লুমিন তখন তাকে জানায়, হ্যানার ব্যাপারে তো এখন পর্যন্ত থানাতে কোনো রিপোর্টই লেখা হয়নি। থানায় রিপোর্ট লেখার জন্য তার ফ্যামিলি মেম্বারদের অবশ্যই থানায় যোগাযোগ করতে হবে, কিন্তু এমনটা এখনো করা হয়নি। একথা শুনে লি কিছুটা অবাক হয়ে যায়। লি তখন দেরি না করে পরের দিন সকালেই হ্যানাদের বাড়িতে চলে যায়, আর সেখানে গিয়ে সে জানতে পারে যে পৃথিবীতে হ্যানার আপন বলতে শুধুমাত্র তার বয়স্ক দাদি আছে। এতে লি বুঝতে পারে যে তার দাদি হয়তো বয়স্ক মানুষ হয়, এসব ব্যাপারে তেমন কিছুই জানে না। তাই সে নিজেই তার দাদির পক্ষ থেকে একটি রিপোর্ট লিখিয়ে তার দাদি টিপসই নিয়ে নেয়। হ্যানার দাদি এতে বেশ ইমোশনাল হয়ে যায়। লি তখন তাকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর লি সোজা তার বন্ধু লুমিনের কাছে এসে সেই রিপোর্টটি লুমিনের কাছে দিয়ে দেয়। এবার লি যখন তার স্কুলে আসে, তখন আজকে সে তার কলিগের কাছ থেকে জানতে পারে যে গত সেমিস্টারে তাদের স্কুলের একটি মেয়ে অডিশন দেওয়ার জন্য সিউল গিয়েছিল, কিন্তু এরপর সে আর কোনোদিন ফিরে আসেনি। তার ব্যাপারেও থানাতে কোনো মিসিং রিপোর্ট লেখানো হয়নি। লোকটি এখানে লিকে আরও বলে যে এই সমস্ত ঘটনা এই শহরে নতুন নয়, বরং এমন ঘটনা অনেক ঘটেছে, আর আজ পর্যন্ত কেউই এসবের কোনো সমাধান বের করতে পারেনি। তাই তোমারও উচিত এসবের পেছনে সময় নষ্ট না করা। এই বলে সেই কলিগ চলে যাওয়ার পর লি সেখানে সুমিনকে দেখতে পায়। এরপর লি সুমিনকে বলে যে সে হ্যানার জন্য থানায় রিপোর্ট জমা দিয়েছে, তাই সুমিন এখন নিশ্চিন্তে তার লেখাপড়া চালিয়ে যেতে পারে। সে যেন আর ভুল করেও এসবে নিজেকে না জড়ায়। কিন্তু সুমিন তখন তাকে বলে, পুলিশ কিছুই করবে না, আর এভাবে হ্যানাকে খুঁজেও পাওয়া যাবে না, কারণ এভাবে অনেকেই হারিয়েছে কিন্তু আজ পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। কিন্তু লি তখন তাকে বলে, আমি তোমাকে যা বলছি সেটা শোনো, তোমাকে আর কাউকে নিয়ে চিন্তা করতে হবে না। সেদিন রাতে তোমার সঙ্গে কত বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল তোমার মনে আছে? তাই তুমি হ্যানার সন্ধান বন্ধ করো। কিন্তু সুমিন তখন লিকে বলে, আচ্ছা স্যার, যদি হ্যানা আপনার নিজের মেয়ে হতো তাহলে কি আপনি আমাকে এই একই কথাই বলতেন? এই বলি সুমিন সেখান থেকে রাগ করে চলে যায়। তবে সুমিনের শেষ কথাটি একদম লিয়ের মনে গেঁথে যায়, আর সে এখানে এই বিষয়টি নিয়ে চিন্তা করতে থাকে। অন্যদিকে লুমিনকে অনেক বড় একজন পুলিশ অফিসার ফোন দেয়, আর সে লুমিনকে অনেক বকাবকি করতে থাকে, কারণ লুমিন হ্যানার রিপোর্টের ফাইলটি জমা দিয়েছে। অফিসার লুমিনকে দ্রুত ফাইলটি তুলে নিতে বলে। তবে অফিসারের কথা শুনে এটা তো এখানে পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছিল যে এসবের পেছনে অনেক বড় কোনো রহস্য আছে, যেটা পুলিশ ডিপার্টমেন্ট পর্যন্ত লুকোতে চাইছে।
অন্যদিকে সুমিন যখন স্কুলের একটি বেঞ্চে মন খারাপ করে বসেছিল, ঠিক তখনই তার কাছে পার্সি এসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, আর সে সুমিনকে তার গাড়িতে করে তার বাড়িতে ছেড়ে দিয়ে আসতে চায়। সুমিনও তখন তার সঙ্গে চলে যায়। এদিকে লি আবার যখন স্কুলের ওয়াশরুমের সামনে ছিল, তখন সে সেখানে কয়েকজন মেয়েকে স্মোক করতে দেখে। সে তখন মেয়েগুলোকে বকাঝকা করে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর ঠিক তখনই সে এখানকার লেডিস ওয়াশরুমে একটি ক্যামেরা দেখতে পায়, যেটা কিনা একটি হিডেন ক্যামেরা ছিল আর খুবই সূক্ষ্মভাবে এখানে লাগানো ছিল। লি তখন সেখান থেকে ক্যামেরাটি খুলে ফেলে, কিন্তু এমন সময় লিকে প্রিন্সিপাল ফোন দিয়ে তার কাছে ডাকে। লি তখন প্রিন্সিপালের কাছে গিয়ে তাকে ওয়াশরুমে সেই ক্যামেরার ব্যাপারে বলতেই যাচ্ছিল, কিন্তু এমন সময় প্রিন্সিপাল তার উপর রেগে গিয়ে বলে, শুনলাম মিসিং স্টুডেন্টদের ব্যাপারে তুমি একটু বেশি নাক গলাচ্ছ। তুমি একজন স্পোর্টস টিচার, তাই তুমি তোমার নিজের দায়িত্ব পালন করো আর এসব গোয়েন্দাগিরি করা বন্ধ করো। কারণ যদি পুলিশ এই সমস্ত মিসিং মেয়েদের ব্যাপারে তদন্ত করে, তাহলে আমাদের স্কুলের বদনাম হবে। কারণ এই বয়সী মেয়েরা আবেগে পড়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়, আর বাহিরে এটা জানাজানি হলে আমাদের স্কুলেরই তো বদনাম। তাই এসব ফালতু মেয়েদের জন্য আমাদের স্কুলের বদনাম করো না। এখন লি এসব শুনে প্রিন্সিপালকে আর ক্যামেরার ব্যাপারে কিছুই বলে না, তবে সে লুকিয়ে লুকিয়ে সেই ক্যামেরার ফুটেজগুলো বের করে দেখে। আর সে জানতে পারে যে এই ক্যামেরাটি আসলে আর্ট টিচার পার্সি লাগিয়েছিল, যে কিনা মূলত তার পাশের ডেস্কেই বসে। এবার লি পার্সির ব্যবহার করা ল্যাপটপটি ওপেন করে, আর সে এখানে সুমিন এবং পার্সির একটি চ্যাটিং দেখতে পায়, যেটা কিছুক্ষণ আগেই তারা করেছে। তাদের কনভারসেশন দেখে বোঝা যাচ্ছিল যে সুমিন পার্সির সঙ্গে কোথাও যাচ্ছে। এবার লি সেখানকার চ্যাট লিস্টে হ্যানার নাম্বারও দেখতে পায়। এবার লি যখন পার্সির সাথে হ্যানার সেই চ্যাটিংগুলো ওপেন করে, তখন সে সেখানে শেষ চ্যাটিং সেদিন রাতের দেখতে পায়, যেদিন রাতে হ্যানা মিসিং হয়েছিল। সেদিন রাতে হ্যানা আসলে পার্সিকে নক দিয়ে তাকে পিক আপ করতে বলেছিল। এসব কনভারসেশন দেখে লি বুঝতে পারে যে মূলত এই মেয়েগুলোর মিসিং এর পেছনে পার্সির হাত আছে। লি তখন সঙ্গে সঙ্গে সুমিনকে ফোন দেয়, যে কিনা এখন পার্সির সঙ্গেই বসেছিল। লি তখন সুমিনকে বলে, তুমি শুধুমাত্র চুপচাপ আমার কথাগুলো শোনো। আমি জানি এখন তুমি কার সাথে আছো। আমি সবকিছু বুঝে ফেলেছি। আমি স্কুলের লেডিস ওয়াশরুমে একটি ক্যামেরা পেয়েছি, যেটা পার্সি সেট করেছিল। আর হ্যানা যেদিন রাতে হারিয়ে গিয়েছিল, সেদিন রাতে হ্যানাকে পার্সি তার গাড়ি দিয়ে পিক আপ করতে এসেছিল। পার্সি আসলে কোনো ভালো মানুষ নয়। লির এসব কথা শুনে সুমিন বুঝতে পারে যে তাকে এখনই সতর্ক হয়ে যেতে হবে। এরপর সুমিন লুকিয়ে লুকিয়ে লিকে দ্রুত তার লোকেশন পাঠিয়ে দেয়। এমন সময় সুমিনের পার্সের কারে থাকা একটি চাবির রিংয়ের দিকে চোখ যায়, যেটা কিনা বাটারফ্লাই শেপের ছিল। সুমিনিতে বুঝতে পারে যে এটা হয়তো হ্যানার কিচেন। তবে পার্সি এখানে বুঝে ফেলেছিল যে সুমিন হয়তো কিছু একটা জানতে পেরেছে, তাই সে সুমিনকে সেখানে আঘাত করে অজ্ঞান করে ফেলে। এদিকে লি লোকেশন ফলো করে দেখতে পায় যে সুমিন এখন পার্সির ফ্ল্যাটে আছে, তাই সে দ্রুত সেদিকে যেতে থাকে। অন্যদিকে পার্সি সুমিনের হাত মুখ বেঁধে ফেলেছিল। এবার সুমিন সেখানে হ্যানার মোবাইল দেখতে পায়। এতে সে একদম নিশ্চিত হয়ে যায় যে হ্যানার মিসিং এর পেছনে পার্সিই দায়ী। পার্সি এবার এখানে সুমিনকে বাজেভাবে স্পর্শ করছিল, আর পার্সির কথাবার্তা শুনে বোঝাই যাচ্ছিল যে পার্সি আসলে একজন সাইকো। সে মেয়েদের জীবন নিয়ে খেলতেই পছন্দ করে। তবে ঠিক এমন সময় সেখানে লি চলে আসলে পার্সির শব্দ পেয়ে দ্রুত সুমিনকে লুকিয়ে ফেলার চেষ্টা করছিল। তবে ততক্ষণে লি দরজার কাছে এসে সুমিনকে দেখে ফেলেছিল। আর পার্সি যখন এখানে লিকে দেখতে পায়, তখন সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে লি এখানে এক ঘুষি দিয়ে বাড়ির দরজায় ভেঙে ফেলে, আর সে ভেতরে এসে পার্সিকেও মারতে শুরু করে। পার্সি সঙ্গে সঙ্গে তার কাছে ক্ষমা চায়। এরপর লি তখন পার্সিকে জিজ্ঞাসা করে যে হ্যানা কোথায়। পার্সি বলে যে হ্যানার ব্যাপারে সে কিচ্ছু জানে না। লি তখন তাকে হ্যানার মোবাইল দেখিয়ে বলে, তুই হ্যানার ব্যাপারে কিছু না জানলে তোর কাছে তার মোবাইল কিভাবে আসলো। পার্সি তখন সেখানে সবকিছু খুলে বলে। সে বলে যে কয়েকদিন আগে হ্যানা তাকে মেসেজ করেছিল তাকে পিক আপ করার জন্য। এরপর সে যখন তার গাড়ি নিয়ে হ্যানাকে পিক আপ করতে যায়, তখন সে হ্যানাকে অনেক আতঙ্কিত অবস্থায় দেখতে পায়। আর হ্যানার শরীরে অনেক আঘাতের চিহ্ন ছিল। মনে হচ্ছিল কেউ তার উপর টর্চার করেছে। তবে কিছুক্ষণ পর হ্যানার কাছে একটি ফোন আসে। হ্যানা তখন পার্সিকে মাঝ রাস্তাতে তাকে ড্রপ করে দিতে বলে এবং বলে যে তাকে আরও কেউ একজন পিক আপ করতে আসছে। তাই পার্সি তাকে একটি পেট্রোল পাম্পের কাছে ছেড়ে সেখান থেকে চলে যায়। তবে কিছু দূর যাওয়ার পরই পার্সি তার জন্য দুশ্চিন্তা হতে থাকে। এজন্য সে আবারও ফিরে আসে, কিন্তু তখন সেখানে হ্যানা ছিল না। তাই পার্সি তখন পেট্রোল পাম্পের ওয়াশরুমে তাকে খুঁজতে যায়, আর সেখানেই সে হ্যানার মোবাইল ফোনটি খুঁজে পায়। এসব শুনে লি তখন তাকে বলে, তোর কথা যদি সত্যিই হয়ে থাকে তাহলে তুই পুলিশকে জানাসনি কেন। পার্সি তখন তাকে বলে, আমি অনেক কষ্ট করে এই আর্ট টিচারের জবটি খুঁজে পেয়েছি। এখন আমার নাম যদি কোনো মেয়ের সাথে জড়িয়ে যায় তাহলে আমার চাকরিতে সমস্যা হতো, এজন্য আমি চুপ ছিলাম।
পার্সি এখানে লিকে আরো জানায় যে সে হ্যানাকে ভালোবাসত। তারপরও লিয়ের পার্সির উপর সন্দেহ হচ্ছিল, কারণ স্কুলের ওয়াশরুমে সে পার্সির একটি ক্যামেরা পেয়েছিল। তাই লি পার্সিকে তখন পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু এত কিছু হওয়ার পরও পুলিশ তার কথা সিরিয়াস নিতেই চাইছিল না। আর এই ব্যাপারে যখন লি প্রতিবাদ করে, তখন পুলিশ অফিসার লিকে বলে যে তাদের কি করতে হবে না করতে হবে সেটা তাকে বলতে হবে না, তাদের কাজ তারা দেখে নেবে। এবার লি তখন পুলিশ স্টেশন থেকে বেরিয়ে এসে লুমিনের সঙ্গে লুকিয়ে কথা বলে। সে লুমিনকে বলে তাকে একটি ইনফরমেশন এনে দেওয়ার জন্য, যে হ্যানার মোবাইলে লাস্ট কলটি কাটছিল, কারণ সেই মূলত হ্যানাকে পিক আপ করার জন্য পেট্রোল পাম্পের সামনে এসেছিল। কিন্তু লুমিন তাকে বলে যে তার পক্ষে হ্যানার ব্যাপারে কোনো তথ্যই সংগ্রহ করা সম্ভব নয়, কারণ তাদের অফিসার তাকে এটা কোনোভাবেই করতে দেবে না। এদিকে অফিসার এখানে জানুস নামক সেই বারের ওনারকে ফোন দেয়, আর সে আজকে সমস্ত ঘটনা খুলে বলে যে লি আজকে থানায় এসে কি বলে গিয়েছে, আর এই কয়েকদিন কি ঘটেছে। এরপর সেই বার ওনার তখন পাউলের কাছে যায়, যে কিনা ইলেকশনে দাঁড়িয়েছে। পাউল তখন বার ওনারকে অনেক জোরে একটি থাপ্পড় দিয়ে বলে যে ইলেকশনের সময় সে কোনো ধরনের ঝামেলা চায় না। এবার পরের দিন সকালে সুমিন যখন স্কুলে আসে, তখন সে হ্যানার ব্যাপারে নতুন আরেকটি পোস্টার বানিয়ে সমস্ত জায়গাতে লাগিয়ে দেয়, যেখানে সে হ্যানার কিডন্যাপার হিসেবে তাদের আর্ট টিচার পার্সির ছবি লাগিয়ে দেয়। আর স্কুলের সবাই যখন এই ব্যাপারে জানতে পারে, তখন স্কুলে এই বিষয়টি নিয়ে একদম আলোচনা শুরু হয়ে যায়। এদিকে লি এই বিষয়টি নিয়ে সুমিনের উপর ভীষণ রেগে যায়, আর সে সুমিনকে বলে তোমাকে বারবার বলেছি এসব থেকে দূরে থাকতে, এভাবে চলতে থাকলে তুমি কখনোই তোমার জীবনে এগিয়ে যেতে পারবে না। এবার লিকে সেদিন স্কুলের চেয়ারম্যান পাওয়েল ডাকে, আর সে লিকে তার বেতন দিয়ে বলে এই স্কুলে তোমার চাকরি আজ থেকেই শেষ, তোমাকে আর এখানে আসতে হবে না। কিছু কিছু জিনিস সকলের ভালোর জন্যই হয়, তোমার চাকরি চলে যাওয়াটা তোমার জন্যও ভালো, আমাদের জন্যও ভালো। লি এতে বেশ ভালোভাবেই বুঝতে পারে যে এখানে অনেক বড় কোনো রহস্য আছে, তা না হলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে কেন? নিশ্চয়ই সে হ্যানার কেসের ব্যাপারে ইনভেস্টিগেশন করেছে সেজন্য। অন্যদিকে সুমিন এখনো হ্যানাকে খুঁজে বের করার চেষ্টা করছিল। এদিকে হঠাৎ করে লিয়ের কাছে লুমিনের ফোন আসে। লুমিন একটি লোকেশন দিয়ে দ্রুত লিকে সেখানে আসতে বলে, আর লি সেখানে পৌঁছলেই দেখতে পায় যে শহরের একটি নদীর মধ্যে হ্যানার লাশ পাওয়া গিয়েছে। এটা দেখতে পেয়ে লি অনেক কষ্ট পায়। এদিকে খবর পেয়ে সুমিন সেখানে দৌড়ে আসে, আর সে চোখের সামনে যখন নিজের সবচাইতে প্রিয় বান্ধবীর লাশ দেখতে পায়, তখন সে এটা কোনোভাবেই মানতে পারছিল না। সে সেখানে প্রচণ্ড কাঁদছিল, তবে লি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আর হ্যানার প্রতি সুমিনের এমন ভালোবাসা লিয়ের মনে দাগ কেটে যায়। অন্যদিকে হ্যানার দাদিও এই নিউজটি শুনতে পেয়ে অসুস্থ হয়ে পড়েছিল, তার সে এখন হসপিটালে ভর্তি ছিল। এরপর লি এবং সুমিন গিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে লুমিন লুকিয়ে লুকিয়ে দুজন সিনিয়র পুলিশ অফিসারের কথোপকথন শুনছিল। আর এখানে তাদের কথোপকথন শুনে সে বুঝতে পারে যে তারা এখানে যেভাবেই হোক হ্যানার হত্যাকাণ্ডকে ধামাচাপা দিতে চাইছে। এতে যেন লুমিনের বিবেক নাড়া দিয়ে ওঠে। তাই লুমিন তখন সাহস করে পুলিশ স্টেশনে চলে যায়, আর সে হ্যানার মোবাইলটি চুরি করে তার একজন বন্ধুর কাছে নিয়ে আসে, যে কিনা মোবাইল রিপেয়ারিং এর কাজ করে। তো সে তখন হ্যানার ফোনটিকে অন করে ফেলে। এরপর তারা কল লিস্ট চেক করে দেখতে পায় যে হ্যানার মোবাইলে লাস্ট কলটি এসেছিল বস নামক একটি নাম্বার থেকে। লুমিন এতে বুঝতে পারে না যে বস আসলে কে। এবার লুমিন যখন তার চ্যাট লিস্ট চেক করে, তখন সে দেখতে পায় হ্যানা ইজাবেলা নামক কাউকে মেসেজ করেছিল, আর মেসেজটিতে হ্যানা ইজাবেলার কাছে সাহায্য চাইছিল। এবার লুমিন লিকে ফোন করে সবকিছু বলে দেয়। সে তাকে ইজাবেলার কথাও জানায়, আর ইজাবেলার নাম শুনে লিয়ের মনে পড়ে যায় যে ইজাবেলা সেই জানুস নামক বাড়িরই কেউ। এদিকে লুমিন লিয়ের সঙ্গে কথাই বলছিল, কিন্তু ঠিক তখনই কয়েকজন লোক এসে লুমিনকে মেরে অজ্ঞান করে ফেলে, আর তার কাছ থেকে হ্যানার মোবাইলটি নিয়ে যায়। এদিকে সবকিছু শুনে লি খুব ভালোভাবেই বুঝতে পারে যে হ্যানাকে ন্যায় বিচার দিতে হলে এবার লিকে একাই মাঠে নামতে হবে। তাকে একদম ঘটনার গভীর থেকে গভীরতর স্তরে যেতে হবে। লি তখন সোজা চলে যায় জানুস বাড়ি, আর সেখানকার একজন লোক লিকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই বার ওনারকে ফোন দেয় এবং তাকে লিয়ের ব্যাপারে জানায়। এদিকে লি সোজা চলে যায় ইজাবেলার কাছে। এরপর সে ইজাবেলাকে হ্যানার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ইজাবেলা তাকে প্রথমে কোনো কিছুই বলতে চাইছিল না। লি বুঝতে পারে যে ইজাবেলা কিছুটা ভয় পাচ্ছে। লি তখন ইজাবেলাকে জানায় যে হ্যানাকে হত্যা করা হয়েছে, আর একটি নদীতে হ্যানার লাশ পাওয়া গিয়েছে। হ্যানার মৃত্যুর খবর শুনে ইজাবেলার অনেকটা খারাপ লাগে। সে তখন লিকে যা কিছু জানে সেটা বলতে শুরু করে। সে এখানে বলে আসলে যেদিন রাতে হ্যানা কিডন্যাপ হয়েছিল, সেদিন রাতে তার একটি পার্টিতে গান গাওয়ার কথা ছিল, যেটা কিনা ছিল একটি প্রাইভেট পার্টি। আর সেই পার্টিটি ছিল পাওয়েলের ফার্ম হাউসে, যেখানে পাওয়েলের সাথে আরো অনেক বড় বড় ব্যক্তিরা ছিল।
সেই সাথে জানুস বারের ওনারও ছিল। হ্যানা সেই পার্টিতে সুন্দরভাবে গান করছিল, কিন্তু ঠিক এমন সময় হ্যানাকে হ্যানার দাদি ফোন দিয়ে জানায় যে সে খুবই অসুস্থ। হ্যানা তখন তাকে বলে যে সে কিছুক্ষণের মধ্যেই তার কাছে যাবে। এরপর হ্যানা পাউলের কাছে এসে তার দাদির অসুস্থতার ব্যাপারটি জানায়, আর সে আজ একটু তাড়াতাড়ি যেতে চায়। এমনকি হ্যানা এখানে পাউলকে এটাও বলে, আসলে স্যার আমি আপনাকে চিনি, আপনি যে স্কুলের চেয়ারম্যান আমি সেখানেই লেখাপড়া করছি। এখন একথা শুনে পাউল কিছুটা ঘাবড়ে যায়, কারণ তার সেক্রেটারি তার স্কুলের একজন মেয়েকে পার্টিতে নিয়ে এসেছে, তাও আবার তার ফার্ম হাউসের প্রাইভেট পার্টিতে। এখন এই নিউজটি যদি পুরো স্কুলে জানাজানি হয়ে যায় তাহলে তো তার সুনাম নষ্ট হবে, তাছাড়া এর প্রভাব তার নির্বাচনেও পড়তে পারে। তাই পায়েল তখন তার সেক্রেটারিকে বকাঝকা করে সে সোজা হ্যানার কাছে চলে আসে, আর সে হ্যানার সঙ্গে জোর করে বাজে কাজ করার চেষ্টা করে, কিন্তু হ্যানা কোনো মতে তাকে আঘাত করে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তখন পাওয়েল এবং তার লোকেরা বার ওনারকে বলে যে যেভাবেই হোক সে যেন হ্যানাকে ধরে নিয়ে আসে। বার ওনার তখন ইজাবেলাকে নিয়ে বাহিরে চলে আসে, আর সে একটু দূরে এসে হ্যানাকে ফোন দিয়ে বলে, পার্টিতে তুমি এমন ঝামেলা কেন করেছ? আচ্ছা যা হওয়ার তা হয়েছে, তুমি ওয়েট করো, আমি তোমাকে পিক আপ করতে আসছি। আর এসব কিছু দূরে বসে ইজাবেলা শুনতে পায়। এবার ইজাবেলা লিকে বলে যে সে হ্যানার ব্যাপারে শুধু এইটুকুই জানে। এখন এসব কথা শুনে লি বুঝতে পারে যে হ্যানার সাথে লাস্ট যেই বস নামক ব্যক্তিটির কথা হয়েছিল সেটা আসলে ক্লাবেরই ওনার। এবার লি তখন সোজা বার ওনারের সামনে চলে যায়, তবে ততক্ষণে সে তার কয়েকজন ভাড়া করা গুন্ডাকে সেখানে নিয়ে এসেছিল। তারা সবাই মিলে তখন লির উপর হামলা শুরু করে দেয়, কিন্তু লি যেহেতু একজন বক্সিং চ্যাম্পিয়ন ছিল তাই ফাইট করা তার কাছে কোনো ব্যাপার ছিল না। লির শক্তির সাথে তারা কেউই পেরে ওঠে না। এরপর সবাইকে মারধর করে লি ক্লাব ওনারকে বলে, তুই আমাকে সত্যি করে বল, তুই কি হ্যানাকে মেরেছিস? তা না হলে তোকে আমি মেরেই ফেলবো। ক্লাব ওনার বলে যে সে হ্যানাকে মারেনি। সে এখানে লিকে সেদিন রাতের ঘটনা খুলে বলে। সে বলে যে সে তার গাড়ি নিয়ে পেট্রোল পাম্পের কাছে হ্যানাকে পিক আপ করতে গিয়েছিল, কিন্তু সে হ্যানাকে সেখানে না পেয়ে তাকে খোঁজার জন্য সেখানকার বাথরুমে চলে যায়। আর বাথরুমের একটি দরজা খুলে সে সেখানে হ্যানার লাশ দেখতে পায়। সেই সময় হ্যানাকে কালো পোশাক পরা একজন লোক চেপে ধরেছিল। এরপর সেই লোকটি যখন উপরের দিকে তাকায় তখন ক্লাব ওনার তাকে দেখে একদম অবাক হয়ে যায়, কারণ সে তাকে চিনতে পেরেছিল। আসলে সে আর কেউ নয় বরং স্কুলের আর্ট টিচার পার্সি ছিল। অর্থাৎ সেদিন পার্সি লিকে যা কিছু বলেছিল সবকিছুই মিথ্যে ছিল। ক্লাব ওনার তখন তাকে আরো ঘটনা বলতে শুরু করে। সে বলে যে সঙ্গে সঙ্গে সে পাউলকে ফোন দিয়ে সমস্ত কথা জানিয়েছিল, তবে পাউল তাকে সমস্ত ঘটনা দ্রুত ধামাচাপা দিতে বলে, কারণ পার্সি আসলে পাউলেরই ছেলে। এসব জানতে পেরে লি তো একদম অবাক হয়ে যায়। এদিকে পার্সি এবার সুমিনকে কিডন্যাপ করে নিয়ে যায়। সে তাকে অচেনা একটি জায়গাতে নিয়ে আসে। সুমিন এতে অনেক ভয় পেয়ে যায়। এরপর পার্সি সুমিনের সঙ্গে আবারও সাইকোর মতো আচরণ করতে থাকে, আর সে সুমিনের কাছে এসে তাকে স্পর্শ করার চেষ্টা করে। এদিকে লি সোজা পার্সির বাড়িতে চলে আসে, তবে সেখানে পার্সি ছিল না। এমন সময় লি সেখানে পার্সির একটি ড্রয়িং দেখতে পায়, যেটা কিনা পার্সিদের ফার্ম হাউসে ছিল। সেখানে আবার ফার্ম হাউসটির অ্যাড্রেসও লেখা ছিল। তাই লি তখন সোজা সেদিকে যেতে শুরু করে। অন্যদিকে পার্সির কাছে পাউল আসে, আর পাউলের আওয়াজ শুনতে পেয়ে পার্সি সুমিনকে একটি দরজার পেছনে লুকিয়ে ফেলে। এবার পাউল এখানে তার ছেলে পার্সির সঙ্গে কথা বলছিল, আর তাদের সমস্ত কথোপকথন শুনছিল সুমিন। তাদের কথোপকথন শুনে সুমিন বুঝতে পারে যে পার্সি আসলে শুরু থেকেই কোনো খারাপ মানুষ ছিল না, বরং তার বাবাই সবসময় তার সঙ্গে পশুর মতো আচরণ করত। ছোটবেলা থেকেই তার উপর সে নির্মমভাবে অত্যাচার করত, এবং অনেক সময় তো তাকে দিনের পর দিন একটি অন্ধকার ঘরের মধ্যে বন্দি বানিয়ে রাখত। আর এসব মানসিক অত্যাচারের কারণেই পার্সি ধীরে ধীরে একজন সাইকোতে পরিণত হয়েছে। এবার পায়েল আজকেও পার্সির উপর অনেক অত্যাচার করছিল, আর সে চিৎকার করে পার্সিকে বলছিল, তোর জন্য আমি বারবার মরতে মরতে বেঁচে যাচ্ছি। যতদিন পর্যন্ত না ইলেকশন হচ্ছে ততদিন পর্যন্ত তোকে আমেরিকাতে থাকতে হবে। তুই স্কুলের টিচার হওয়ার পর সেখানকার স্টুডেন্টের সাথে রিলেশনে গিয়েছিস, আর তোর ওই আবর্জনাকে পরিষ্কার করতে গিয়ে আমি হ্যানাকে মেরেছি। একথা শুনে সুমিন একদম অবাক হয়ে যায়, কারণ আসলে হ্যানাকে পার্সি নয় বরং পাউল মেরেছে। আসলে সেদিন রাতে হ্যানার সঙ্গে পার্সিকে দেখার পর ক্লাব ওনার পাউলকে ফোন করেছিল। তখন সঙ্গে সঙ্গে পাউল সেখানে চলে আসে, তবে তখনও হ্যানা বেঁচে ছিল। আর পার্সি মূলত হ্যানার সঙ্গেই দেখা করতে এসেছিল, কারণ তারা দুজন দুজনকে ভালোবাসত। এবার হ্যানা যখন পার্সি এবং পাউলের কথা শুনতে পায় তখন সে বুঝতে পারে যে পার্সি পাউলেরই সন্তান, আর সে এটাও বুঝতে পারে যে পাউল আসলে কত খারাপ একজন মানুষ। এবার পাউল এখানে পার্সিকে অনেক অত্যাচার করে, আর এসব ব্যাপারে হ্যানা যেন কাউকে বলতে না পারে সেজন্য সে একটি প্লাস্টিক ব্যাগ দিয়ে হ্যানার মুখ পেঁচিয়ে ফেলে।
এবং পার্সির চোখের সামনে সে তাকে মেরে ফেলে, যাতে করে তাদের পেছনে কোনো প্রমাণ না থাকতে পারে। আর পার্সি তো তার বাবার ভয়ে এখানে কিছুই করতে পারে না। তখন থেকে সে সাইকো হয়ে গিয়ে মেয়েদের পিছু করতে থাকে এবং দেখতে চায় যে তার বাবা আর কি করতে পারে, নিজের সম্মান বাঁচাতে সে কত দূর যেতে পারে। এজন্যই সে মূলত মেয়েদের ওয়াশরুমে ক্যামেরা লাগিয়ে রেখেছিল। এদিকে এবার পাউলের কাছে ইলেকশন কমিশনারের ফোন আসে, তাই সে তখন সেই জায়গা থেকে বেরিয়ে যায়। এদিকে সুমিন খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল যে পার্সি হ্যানাকে না মারলেও সে এখন একজন সাইকো। তাই পার্সি যখন দরজা খোলে, সুমিন তখন সঙ্গে সঙ্গে তার চোখে একটি স্প্রে মেরে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। কিন্তু মেইন দরজা বন্ধ থাকার কারণে সে একটি টেবিলের নিচে লুকিয়ে পড়ে। এতে পার্সি ভীষণ রেগে যায় আর সে পুরো রুমটির মধ্যে এক এক করে কাচের গ্লাস ভাঙতে শুরু করে। এরপর সে সুমিন যেই টেবিলটির নিচে ছিল সেই টেবিলটি উল্টিয়ে দেয়। সুমিন তখন ভয় পেয়ে দৌড়ানোর চেষ্টা করলে সেই কাচের টুকরোগুলো তার পায়ে ঢুকে গিয়ে সে সেখানে পড়ে যায়। ফলে তার গলার মধ্যেও একটি কাচের টুকরো ঢুকে যায়। এতে সুমিন বেশ ভালোভাবেই আহত হয়ে যায়। এরপর পার্সি যখন সুমিনের কাছেই যাচ্ছিল, তখনই সেখানকার দরজা ভেঙে লি চলে আসে। তবে ততক্ষণে পার্সি লুকিয়ে পড়ে আর সুযোগ পেয়ে পার্সি লিয়ের পেটের মধ্যে চাকু ঠুকিয়ে দেয়। কিন্তু লি এতটাও দুর্বল ছিল না, সে তার শরীর থেকে চাকু বের করে পার্সিকে ইচ্ছে মতো মারতে থাকে। এক পর্যায়ে সে তো তাকে মেরেই ফেলছিল, কিন্তু পার্সি তখন তার কাছে ক্ষমা চায়। এদিকে সুমিনের পরিস্থিতি দেখে লি দ্রুত সুমিনের কাছে আসে, আর ঠিক তখনই পার্সি আবারও তার উপর হামলা করে। লি বাড়িতে তার উপর ভীষণ রেগে যায় আর সে তাকে এবার অনবরত মারতেই থাকে। এমনকি সে তাকে প্রচণ্ড জোরে একটি ঘুষি দিয়ে উপর থেকে নিচে ফেলে দেয়। আর পার্সি তার মাথায় অনেক জোরে আঘাত পেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এদিকে লি তাড়াতাড়ি করে সুমিনকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে নিউজে দেখানো হচ্ছিল যে পাওয়েল আজকে ইলেকশনে জিতে গিয়েছে, অর্থাৎ সে এখন কোচন সিটির গভর্নর। তাই তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হচ্ছিল। এদিকে লি কোনো মতে সুমিনকে নিয়ে হসপিটালে চলে আসে। আর হসপিটালের টিভিতে যখন সে পাওয়েলের নিউজটি পায়, লির মনে এতে জেদ তৈরি হয়, কারণ লি হেরে যাওয়ার মতো মানুষ ছিল না। তাই লি তখন হসপিটাল থেকে বেরিয়ে পড়ে। এদিকে পাওয়েল তার জয় উদযাপন করে গাড়িতে করে তার বাড়ির দিকে ফিরছিল। কিন্তু এমন সময় মাঝপথে লি অনেক স্পিডে সেখানে চলে আসে। সে পাওয়েলের গাড়ির সামনে এনে তার গাড়িটি থামায়। তবে পাওয়েলের ড্রাইভার গাড়ি কন্ট্রোল করতে না পেরে একটি খাম্বার সঙ্গে গাড়িটি লাগিয়ে দেয়। এরপর লি সোজা চলে আসে পাওয়েলের কাছে। পাওয়েল তাকে দেখে বেশ ভয় পেয়ে যায়। সে তখন লিকে বলে, আমি এখন এই শহরের গভর্নর, আমার সঙ্গে লাগতে আসলে তোর পরিণতি খারাপ হবে। কিন্তু লি তখন এক ঘুষিতে তার গাড়ির জানালা ভেঙে ফেলে। এরপর সঙ্গে সঙ্গে দেখা যায় যে সেখানে লির বন্ধু লুমিন পুরো পুলিশ টিম নিয়ে সেখানে চলে আসে। আসলে লি এবার তার বুদ্ধি দিয়ে কাজ করেছিল। সে এবং লুমিন মিলে পাওয়েল এবং পার্সির বিরুদ্ধে যত প্রমাণ ছিল সেই সবকিছু জোগাড় করে অলরেডি মিডিয়ার হাতে তুলে দিয়েছিল, যার কারণে বাধ্য হয়ে পুলিশদেরকে এখন নিজেদের দায়িত্ব পালন করতেই হবে। এদিকে পুরো দেশে পাওয়েলের এসব অপকর্ম ভাইরাল হয়ে যায় আর পাওয়েল এবং পার্সিকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে ফেলা হয়। সেই সাথে এখানকার পুলিশ স্টেশনের বড় অফিসার এবং তার টিমের প্রত্যেকটি লোককেও অ্যারেস্ট করে ফেলা হয়, কারণ তারাও পাওয়েলের সঙ্গে জুড়ে ছিল। অবশেষে লির এত চেষ্টার পর সে আজকে সফল হতে পেরেছে। এবার পরের দিন সকালে দেখা যায় লি লুমিনকে মন থেকে ধন্যবাদ জানিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যেখানে সুমিন ভর্তি রয়েছে। তবে সুমিন এখন অনেকটাই সুস্থ। এরপর লি সুমিনের কাছে এসে অনেক সময় ধরে সুমিনের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে চিন্তা করে যে ছোট্ট মেয়েটা আসলে তার চাইতেও বেশি সাহসী, আর সুমিনের জন্যই এত বড় অপরাধীরা ধরা পড়েছে। লি তখন সুমিনকে ধন্যবাদ জানিয়ে তার জন্য সেখানে একটি পুতুল রেখে যায়। আর সুমিনের জ্ঞান ফিরে আসলে সে যখন সেটা দেখতে পায় তখন সে ভীষণ খুশি হয়। এদিকে লিও আজ তার মনে অদ্ভুত এক প্রশান্তি নিয়ে তার বাড়িতে ফিরতে থাকে। আর এমনই একটি সুন্দর এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।